দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। দীর্ঘ 6 মাস পরে নীরবতা ভেঙে ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত থেকে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে থেকে শেখ হাসিনার ভাষণ ছড়িয়ে পড়েছে ফেসবুক জুড়ে। একটা অ্যাকশন প্ল্যানের কথা বলা হয়েছে। কি এই অ্যাকশন প্ল্যান? আওয়ামী লীগ কি করছে তার কিছু লক্ষণ দেখা যায়। তারা ফিরে আসার আপ্রাণ চেষ্টা করছে এবং এই যে মঙ্গলবার আপনার এমন অবস্থার মধ্যে মঙ্গলবার হরতাল অবরোধ সমাবেশ বিক্ষোভের ডাক দিল আওয়ামী লীগ। ক্ষমতাচ্যুত এই দলের পক্ষ থেকে এখন যেটা এই প্রেস সিরিজে তার যে নতুন কর্মসূচি সেখানে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে তারা চিহ্নিত করেছেন। এটাও তাদের নেতাকর্মীদেরকে চাঙা করার একটা কৌশল কিনা? এর বেশি কারণ আছে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা এবং খুবই একটা ভয়ঙ্কর প্রশ্ন তুলে দিয়েছে। আমাদের সেনাবাহিনী এখন যে মাঠে আছে তাদের আদৌ আর মাঠে রাখা উচিত হবে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। যুবদলের একজন নেতা মারা যাচ্ছেন যৌথ বাহিনীর হেফাজতে। তার শরীরে ভয়ঙ্কর বর্বর নির্যাতনের চিহ্ন আছে এবং বলা বাহুল্য আসলে হেফাজতে নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে অন্তত আমাদের সেটা মনে হওয়ার যথেষ্টের বেশি কারণ আছে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা এবং খুবই একটা ভয়ঙ্কর প্রশ্ন তুলে দিয়েছে। আমাদের সেনাবাহিনী এখন যে মাঠে আছে তাদের আদৌ আর মাঠে রাখা উচিত হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আগে আরো দু একটা ইস্যু আমি একটু একত্র করে কথা বলতে চাই। প্রথম হেডলাইন এরকম: বাবার কুলখানির আগে রাতে আটক যুবদল নেতার সকালে মৃত্যু, শরীরে নির্যাতনের চিহ্ন। একজন যুবদল নেতা ছিলেন। আমি একটু রিপোর্টে যা বলা হয়েছে একটু পড়ি, আপনারা অনেকে হয়তো পড়েননি বা জানেন না। আমি একটু দীর্ঘ হলেও কিছু কথা বলতে চাই, কারণ এর মধ্যে অনেকগুলো খুঁটিনাটি আছে যেগুলো আমাদের একটু জানা দরকার পরবর্তী বিশ্লেষণের জন্য। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার বলছেন, শুক্রবার বেলা 11টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে থানা পুলিশকে বলা হয় তৌহিদুল ইসলামকে নেওয়ার জন্য। তখন পুলিশের কাছে তৌহিদুলকে হস্তান্তর করা হয়, তখন তিনি অচেতন অবস্থায় ছিলেন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে কেন আটক করা হয়েছিল, তিনি কিভাবে মারা গেলেন সেটি এখনই বলা যাচ্ছে না। তারা বলছেন যে তারা জানার চেষ্টা করছেন, ময়নাতদন্তের পর জানা যাবে। ঘটনার বর্ণনা দিয়ে তৌহিদুল ইসলামের ভাই সাদিকুর রহমান প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে তার বাবার কুলখানির আয়োজন নিয়ে কাজ করছিলেন। রাত 2:30টার দিকে সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে আসেন। তার সঙ্গে পুলিশের পোশাক পরা কাউকে দেখেননি, তবে সাদা পোশাকে 5 জন যুবক ছিলেন। বাড়িতে প্রবেশ করেই তারা তৌহিদুলকে আটক করেন। এরপর সবার কাছ থেকে মুঠোফোন কেড়ে নেন। ঘরে ব্যাপক তল্লাশি করেন, তবে কিছু পাওয়া যায়নি। তৌহিদুলকে আটকের কারণ জিজ্ঞেস করার কোনো উত্তর দেয়নি। এক পর্যায়ে তাকে গাড়িতে করে নিয়ে যান। শুক্রবার সকালে আবারও সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে এসে ব্যাপক তল্লাশি করেন উল্লেখ করে সাদিকুর রহমান বলেন, তখনও কিছু বলেননি। সকালেও তৌহিদুল তাদের গাড়িতে ছিলেন, কিন্তু গাড়ি থেকে নামানো হয়নি। দূর থেকে তাকে নিস্তেজ মনে হয়েছিল। সাদিকুর রহমান বলেন, শুক্রবার বেলা 11:15টার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশ অন্য ব্যক্তির ফোনের মাধ্যমে জানা যায় দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে। আসার পর ওনারা দেখেন যে তৌহিদুল আর নেই। তার কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত এমন ভাবে পিটিয়ে নির্যাতন করা হয়েছে যে কালো ফোলা জখমের চিহ্ন রয়েছে। পেট, বুক, পিঠ বা গলা সহ শরীরের বিভিন্ন অংশে শুধুই নির্যাতনের চিহ্ন। তৌহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা তো দূরের কথা, একটা জিডিও নেই বলে তারা বলছেন। পাশের একটি পরিবারের সঙ্গে তাদের জমি জমা নিয়ে বিরোধ ছিল এবং সেই বিরোধের প্রশ্নে মিথ্যা অভিযোগ হতে পারে সেটা তারা ধারণা করছেন। মর্মান্তিক ব্যাপার, প্রত্যেকটা মৃত মানুষেরই পরিবার থাকে। তৌহিদুলেরও আছে, তার স্ত্রী এবং 4টা কন্যা আছে।
তার স্ত্রী বলছেন, আমার 4টা মেয়ে এখন ছোট, আমি এখন কি করব? মেয়েগুলোকে নিয়ে কিভাবে বাঁচবো? আমার স্বামী তো কোনো অপরাধ করেনি, তাহলে কেন স্বামীকে তুলে নিয়ে এভাবে হত্যা করা হলো? 23 সালের পাঁচতপি ইউনিয়নের যুবদলের আহ্বায়ক হিসেবে কাজ করছেন, ইত্যাদি ইত্যাদি। এর পরের যাবতীয় কথাবার্তা আমার ওগুলোর আর আপাতত প্রয়োজন নেই। হেফাজতে বিভৎস টর্চারের শিকার হয়েছেন এবং সেটা জখমের চিহ্ন সারা শরীরে আছে, এবং সেনাবাহিনী পুলিশের কাছে তাকে যখন হস্তান্তর করেন তখনই তিনি অচেতন ছিলেন, সম্ভবত তখনই তিনি আসলে মৃতই ছিলেন। পুলিশ যখন তাকে হসপিটালে নিয়ে যায় সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। আমি আসবো এই জায়গায়, তার আগে আরো দুটো ঘটনা। আমরা বনানীতে একবার কিছুদিন আগে, তারিখটা হচ্ছে 22 জানুয়ারি, খুব অল্প সময় আগেই, ঢাকায় ডাকাতির প্রস্তুতিকালে 2 সেনা সদস্য সহ 4 জন গ্রেফতার। আমরা ওয়ার্কিং সেনা সদস্য ডাকাতির প্রস্তুতিকালে ধরা পড়েছেন, তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তো কাজ করছেন এমন সেনা সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। এট দ্য সেম টাইম যোগ করতে চাই, এটা হচ্ছে 13 অক্টোবর সেনা ও র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় গ্রেফতার 8। মাঠে যেহেতু সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর পোশাক পরা যায় এবং সেনাবাহিনীর পোশাক পরে যে কোনো কিছু করার চেষ্টা করা যেতে পারে। আমি একটা জিনিস প্রাথমিকভাবে মনে রাখবো, আমি এই নির্যাতনের ঘটনায় আসছি পরে। এই যে ডাকাতি করার চেষ্টা করা হচ্ছে, বা 2 জন ডাকাতি করছেন যারা জেনুইনলি সেনা সদস্য ছিলেন, কিন্তু এই যে পোশাকটা, আমাদের আগে সেনা সদস্যরা সিভিল কাজে এসছেন, বাহিনীর কাজে এসে র্যাবে যখন এসেছেন, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সে সময় তাদের একটা ভিন্ন পোশাক পরে তারা থাকেন, একটা কালো রঙের পোশাক, যেটা পাল্টানোর কথা বলছে। সেনাবাহিনীর পোশাক পরে মানবাধিকার লঙ্ঘন সহ আরো নানা অনিয়মে তখন কেউ জড়ায়নি। র্যাব জড়িয়েছে, সেনাবাহিনীর সদস্যরাও জড়িয়েছেন বিভিন্ন পর্যায়ের, কোনো সন্দেহ নেই, কিন্তু সেনাবাহিনীর পোশাক পরে সেটা হয়নি। তো এই যে পোশাকের একটা সম্মান আছে, আমাদের সেনাবাহিনীর যে কমব্যাট যে ড্রেসটা আছে, সেই ড্রেসটাকে এইভাবে কলঙ্কিত বা কলুষিত করা হয়নি। এখন যখন ডাকাতি করতে যাচ্ছেন অথবা ওই পোশাক পরে ডাকাতি করতে যান, দিনের শেষে এই পোশাকটা খুব ভয়ঙ্কর প্রশ্নের মুখে হয়। একই কথা প্রযোজ্য এখন এই যে তহিদুলকে নেওয়া হলো, সেনাবাহিনীর পোশাক পরে যৌথ বাহিনী ধরে নিয়ে গেল, টর্চার করলো, মারা গেল তহিদুল। আমি জানি না সেনা সদস্যদের বিরুদ্ধে কি ধরনের মামলা করা যায়, কিন্তু আমি দেখতে খুব পছন্দ করতাম যে আমাদের হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন 2013 যে আছে, তার অধীনে তাদের বিরুদ্ধে মামলা করা যায় কিনা। সরকার এরকম একটা মামলা করলে সরকারের সদিচ্ছার প্রমাণ দেখতে পেতাম। আমি কিন্তু আসলে নিশ্চিত নই। এখন এই প্রশ্নটা আসলে খুব সিরিয়াসলি ওঠা দরকার, সেটা হচ্ছে সেনাবাহিনীকে কি আর মাঠে রাখা উচিত? জরুরি প্রশ্ন। আমাদের মনে আছে নিশ্চয়ই, এই সরকার যখন দায়িত্ব নেয় তখন পুলিশ ছিল না, এবং যে কজন পুলিশও ছিল তারা আসলে কাজ করছিলেন না, দেশ একেবারে একটা ভয়ঙ্কর নৈরাজ্যের দিকে চলে যাচ্ছিল। তখন আমি নিজেও তাদেরকে ক্লিয়ারলি বলেছিলাম, আমার অপিনিয়নও ছিল সেনাবাহিনীকে মাঠে রাখা এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া, আমিও সেটার পক্ষে ছিলাম, এবং সেই আপৎকালীন সময়ে ওটা সঠিক সিদ্ধান্ত বলে মনে করি। আজ 6 মাস পার হয়েছে, এখন আসলে এটা ভাবতে হবে দীর্ঘদিন সেনাবাহিনীকে মাঠে আর রাখা উচিত হবে কিনা। একটা কথা আমাদের মনে রাখা দরকার, আমি র্যাব বাহিনীটাকে বিলুপ্ত করার পেছনে একটা খুব সিরিয়াস যুক্তি আমার পক্ষ থেকে যেটা মনে হয়, সেটা হচ্ছে আমরা কখনো, এটা আমাদের উচিত হবে না দেশের অভ্যন্তরের আইন শৃঙ্খলা রক্ষার কাজ সেনাবাহিনীকে দেয়া। আমরা সশস্ত্র বাহিনী এভাবে বলি, সেনা, বিমান, নৌ, যে বাহিনী হোক না কেন, এমনকি বিজেপিকেও দেয়া কখনোই উচিত নয়। কারণ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা একটা বিশেষ দক্ষতা, সে দক্ষতা পুলিশকেই ট্রেনিং দিয়ে করতে হয়। পুলিশের কাজই হচ্ছে রাষ্ট্রের নাগরিক, নিজ রাষ্ট্রের নাগরিকদের সাথে তার যাবতীয় কর্মকাণ্ড, সে যদি কাউকে নিবৃত্ত করতে হয়, এমনকি গুলি যদি করতে হয়, সেটা নিজ রাষ্ট্রের মানুষের প্রতি গুলি। কিন্তু আমাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী বা এমনকি বিজেপি, তার বন্দুকের নল তাক করা থাকে শত্রুর দিকে। সুতরাং তার ইনস্টিংক্ট ভিন্ন, তার গুলি করার ইনস্টিংক্ট ভিন্ন। ও গুলি করবে মানুষকে হত্যা করার জন্য। নট অনলি দ্যাট, একটা মানুষকে ধরে নেওয়া, তাকে কিভাবে জিজ্ঞাসাবাদ করতে হয়, তাকে কিভাবে তার কাছে তথ্য বের করতে হয়, সেই জিনিসগুলো সেনাবাহিনীর জানার কোনো কারণ নেই আসলে। সেগুলো এক্সক্লুসিভলি পুলিশের দায়িত্ব, এবং পুলিশেরই এই দক্ষতা থাকার কথা। নট অনলি দ্যাট, বিভিন্ন একটা এলাকার বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাসী কারা, আইন ভাঙে কারা, অপরাধী কারা,
এরকম নানা রকম তথ্য তাদের কাছে থাকে, তাদের সোর্স থাকে, সেটার মাধ্যমে তারা এই তথ্যগুলো বের করতে পারেন। সুতরাং এই কাজটা পুলিশের। সেনাবাহিনী একটা আপৎকালীন সময় এসছে, আমি আবারও বলছি, সেই সময়টা একেবারেই সঠিক সিদ্ধান্ত ছিল, কিন্তু সেনাবাহিনীকে আর মাঠে রাখা হবে কিনা এই প্রশ্ন এখন তোলা দরকার। এবং আমি মনে করি বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশে এই রকম বিভৎস অত্যাচার কারোর উপরে কোনোভাবে হতে পারবে না। সবচেয়ে শত্রু মানুষটার উপর, আওয়ামী লীগের কোনো নেতাকে তুলে ধরে নিয়ে গিয়ে এভাবে টর্চার করা যাবে না, কেউ এটা করতে পারে না। এটা নিয়ে কারো কাছে যদি খুব খারাপ লাগে শুনতে, আমি তারপরে বলছি, আমি অনেক আগে অনেক বিভৎস ক্রোধ ঘৃণা থাকা অবস্থায় এই কথাগুলো বলেছি, 5 আগস্টে বলেছি, আমি আবারও বলছি যে মানুষটা মারা গেলেন, তার শরীরের কিছু ছবি আসলে ছড়িয়ে পড়েছে। আমি দেখলাম কি বিভৎস অত্যাচার করা হয়েছে। আমাদের এটা গাছি উড়ে উঠতে কেউ যদি দেখি, কল্পনা করতে পারি আমরা আমাদের প্রদেশে নাহিদ ইসলামের শরীরে কিছু ছবি দেখেছিলাম, একই ধরনের ছবি আরো বেশি এক্সটেন্সিভলি তহিদুলের শরীরে আছে। আমাদের এই টর্চার্ড উপদেশটাকে ভুলে যাবেন তার উপরে কি হয়েছিল? আমি সিরিয়াসলি মনে করি এটার বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা, আমি আবার বলছি নিশ্চিত করি, সেনাবাহিনীর সদস্যের বিরুদ্ধে যদি তাদের দিক থেকে কোনো ব্যবস্থা মানে সিস্টেম ভিন্ন থাকে, আমাদের সিভিল আইন অনেক ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, যদি সেটা হয়ে থাকে সেনাবাহিনী তার নিজস্ব আইনে এটা নিয়ে এটাকে কগনিজেন্সে নেবে, এটাকে বিচার করবে এবং এই বিচারটা জনসমক্ষে প্রকাশ করতে হবে। আমাদের সেনাবাহিনী একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই অভ্যুত্থানে, আমি মনে করি। অনেকে তাদের প্রচুর সমালোচনা করেন, সেনা প্রধানের করেন, কিন্তু আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত সেনা প্রধান তার অধস্তন অফিসারদের চাওয়া বা চাপ যাই হোক না কেন, সিদ্ধান্তটা তাকে নিতে হয়েছে, তিনি নিয়েছেন। এবং আমাদের জুনিয়র কমিশন অফিসার, আমাদের জুনিয়র কমিশন অফিসার বা আমাদের অন্যান্য অফিসার মধ্য পর্যায়ের অনেকেই আমাদের এই জনগণের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছেন, সোলজাররা একাত্মতা প্রকাশ করেছেন। সেই সেনাবাহিনীকে এইরকম আর কোনো বদনামের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। আর একটা জরুরি কথা, নানা রকম গুজব ভেসে বেড়াচ্ছে, 1/11 গুজব। বিএনপির উপরে ক্র্যাকডাউন হতে পারে এই অভিযোগ আছে, গুজব আছে। বিএনপির কিছু লোকজন সত্যিকার অর্থে তো নানা অপরাধে জড়িয়ে আছে, বিশেষ করে চাঁদাবাজি, দখলদারি, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরও এটা যে শেষ হয়ে গেছে তা না। সুতরাং এই বাহানায় তাদেরকে ধরা হতে পারে এবং তাদের বিরুদ্ধে মারাত্মক ক্র্যাকডাউন চালানো হতে পারে, এরকম নানান গুজব আসলে এখন মাঠে আছে। আমার মনে হয় এই বিদ্যমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে, এই বিদ্যমান ব্যাকগ্রাউন্ডটা, এই হত্যাটা, এই নির্যাতন এবং মৃত্যু, এটা সেইটার পালে হাওয়া দেবে। আমার মনে হয় সরকার এবং আমাদের সেনা প্রধানের খুব সিরিয়াসলি ভাবা দরকার সেনাবাহিনী আর মাঠে থাকবে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের তুলে নেওয়ার সময় হয়েছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পুলিশকে অ্যাক্টিভেট করতে না পারেন এই 6 মাসে এসেও, ওনাকে তো সরানো যেতে পারত। খুব দ্রুত একজন স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে তো সরিয়ে ফেলা হয়েছিল ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে। উনি অনেক ভালো কাজ করছিলেন, অনেকেই মনে করেন এবং আমিও মনে করি, এবং আমি মনে করি উনি থাকলে এই জায়গাটা আরো ফার বেটার কিছু হতে পারতো। তাকেই আবার আনা হোক বা অন্য কেউ যিনি বেসামরিক প্রশাসন বোঝেন। উনি একজন সামরিক অফিসার যিনি দায়িত্বে আছেন, জনাব সাখাওয়াতও সামরিক অফিসার ছিলেন, কিন্তু উনি যেহেতু নির্বাচন কমিশনে 5 বছর কাজ করেছিলেন, তার এক ধরনের সিভিল প্রশাসনের এক্সপোজার ছিল, যেটা ওনার নেই। পুলিশকে এফেক্টিভ করতে হবে এবং সেনাবাহিনীকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। আমার মনে হয় এই মৃত্যুর পর এই কথাটা আমাদের খুব সিরিয়াসলি ভাবতে হবে। ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মুখে হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে ইউনূস সরকার দায়িত্ব গ্রহণের পর তাদের উপর নানা ইস্যু নিয়ে বেড়েছে চাপ। এবার আইসিজি বলছে মধুচন্দ্রিমা শেষ, চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপর। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বাংলাদেশে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। ইতিমধ্যে এই সরকার 5.5 মাসেরও বেশি সময় পার করেছে। এখন কেমন রয়েছে সরকারের যাত্রাপথ, এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বেলজিয়াম ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি। আইসিজির গতকালের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের মধুচন্দ্রিমা শেষ হয়ে গেছে। এখন সরকারের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে। শুধু প্রতিশ্রুত সংস্কার নয়, শাসন ব্যবস্থার উন্নতির জন্য সরকারের উপর জনগণের চাপ বেড়েছে।
সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, বর্তমানে দেশের বড় একটি ইস্যু হলো জাতীয় নির্বাচনের তফসিল। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য বিএনপির পক্ষ থেকে চাপ ছিল। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের তারিখ যত দূরে থাকুক, এটি ইতিমধ্যে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল এবং ছাত্র নেতাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। নির্বাচনী প্রতিক্রিয়া এবং নির্বাচন পরবর্তী সময়ের অনিশ্চয়তা এখনো রয়েছে। ইতিমধ্যে ডক্টর ইউনূস কিছু সংস্কার কমিশন গঠন করেছেন, যার মধ্যে একটি সংবিধান সংস্কারে এবং অন্যটি নির্বাচন ব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে। জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত এসব কমিশন অন্তর্বর্তী সরকারকে প্রতিবেদন দিয়েছে, যার মধ্যে ব্যাপক রাজনৈতিক সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। আইসিজি জানাচ্ছে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এখন দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে এবং দলটিকে অপেক্ষমান সরকার হিসেবে দেখা হচ্ছে। এই পরিস্থিতি নিয়ে অনেকেই হতাশ। অতীতে ক্ষমতায় থাকা অবস্থায়, বিশেষ করে 2000 সালের দশকের শুরুতে বিএনপির মধ্যে হাসিনা সরকারের অনুরূপ স্বৈরাচারী প্রবণতা দেখা গিয়েছিল, যা এখন অন্তর্বর্তী সরকার এবং তার সমর্থকদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক ইস্যুর পাশাপাশি আইসিজি প্রতিবেদনে দেশের অর্থনীতির বর্তমান অবস্থাও উঠে এসেছে। এতে বলা হয়েছে, অর্থনীতি সঠিক পথে ফিরিয়ে আনার চলমান প্রচেষ্টার সুফল পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। এছাড়া প্রতিবেদনটিতে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং রোহিঙ্গা শরণার্থীদের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়েও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, রোহিঙ্গা শরণার্থীরা অদূর ভবিষ্যতে মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের জন্য পরবর্তী সময়গুলো চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা বাড়ার কারণে। শিহাব ইসলাম, এটিএন নিউজ। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্ররা দল গঠন করবে, এই কথা বলার পর থেকে বেশ প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। শুধু বিএনপি না, বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি, তবে বিএনপি 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে এবং তারা সমন্বিত কর্মসূচি নেওয়ার কথা ভাবছে। দুটি প্রতিক্রিয়া অন্তত সামনাসামনি দেখা গেছে। যেমন জুনায়েদ সাকি, তিনি বলছেন ক্ষমতায় থেকে দল গঠন মানুষ ভালোভাবে নেবে না। আর মাহমুদুর রহমান মান্না বলছেন ডক্টর ইউনূস তো সুযোগ করে দেওয়ার ক্ষমতা রাখেন না। কথা দুটো খুব সিগনিফিকেন্ট। এখানে ডক্টর ইউনূস যেভাবে বক্তব্য রেখেছেন, বলছেন যে ছাত্ররা দল গঠন করবে, তারা তৎপরতা চালাচ্ছে, তবে তারা কতখানি সফল হবেন তা নিয়ে শঙ্কা আছে। বলছেন যে যখন কি তারা রাজনৈতিক দল গঠন করবেন, তখন প্রচলিত রাজনৈতিক দলগুলো তারা তাদের সঙ্গে মিশবেন বা তারা ভিড়বেন দলে, তখন তারা তাদের নিজেদের স্বতন্ত্র বৈশিষ্ট্য রাখতে পারবেন কিনা তিনি শঙ্কা প্রকাশ করেছেন। কিন্তু ছাত্ররা দল গঠন করতে চায়, করবে, তারা তৎপরতা চালাচ্ছে। এর মধ্য দিয়ে এক ধরনের মানসিক সমর্থন কিন্তু তিনি জানালেন। তো সেই কারণেই সম্ভবত মাহমুদুর রহমান মান্না প্রশ্ন তুলেছেন যে ডক্টর ইউনূস তো সুযোগ করে দেওয়ার ক্ষমতা রাখেন না। ছাত্রদের রাজনৈতিক দল গঠন করতে সুযোগ করে দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাখেন না বলে মন্তব্য করেছেন নাগরিক পক্ষের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ডক্টর ইউনূস সুযোগ করে দেওয়ার ক্ষমতা রাখেন যদি তিনি ক্ষমতাকে অপব্যবহার করেন। অর্থাৎ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সুযোগ করে দেওয়ার ক্ষমতা যদি রাখে, তাহলে সেই ক্ষমতাটাকে অপব্যবহার করা হবে। তাছাড়া কি সুযোগ করে দেবেন বলেও প্রশ্ন রাখেন মান্না। তিনি বলেন, প্রোটোকল দেবেন, যাদের পুলিশ প্রোটেকশন দেবেন তাদের অন্যান্য সুযোগ সুবিধা দেবেন, কি সুযোগ দেবেন? রাজনীতি করলে বেরিয়ে আসবেন, জনগণ যাদের সমর্থন দেবে তারা ক্ষমতায় যাবেন এবং তাদের মতো করে দেশ করবেন। কেউ তো বাধা দেয়নি, সবাই স্বাগত জানিয়েছে। ফিনান্সিয়াল টাইমসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন ছাত্ররা দল গঠন করবে, এই লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। এই প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, আমি এটা স্বাগত জানাবো, যে কোনো একটি দলকে সমর্থনও করতে পারি, কিন্তু তিনি ক্ষমতাকে ব্যবহার করে করতে পারেন কিনা, অর্থাৎ ক্ষমতায় থেকে এটা করতে পারেন কিনা। যে ছাত্ররা রাজনৈতিক দল করার কথা বলছেন, প্রকারান্তরে এরা তো ক্ষমতা ব্যবহার করছেন। আমি দাবি করেছিলাম আপনারা যদি দল করেন তাহলে ছেড়ে দেন, ক্ষমতায় থাকবেন না, যেহেতু আপনারা রাজনীতি শুরু করেছেন, কথাবার্তা বলছেন। বৃহস্পতিবার দেখলাম এক উপদেষ্টা বলছেন এটা অনেক ভাববার বিষয়, যদি ভাববার বিষয় হয়
তাহলে কথাবার্তাগুলো ভেবে বলেন। এটা একটা প্রতিক্রিয়া হচ্ছে। দর্শক দেখেন, জুনায়েদ সাকি তিনিও কিন্তু বলছেন যে ছাত্রদের নতুন দলকে স্বাগত জানাই, তবে ক্ষমতায় থেকে দল গঠন মানুষ ভালোভাবে নেবে না। শুক্রবার শাহবাগের ছাত্র ফেডারেশনের 40তম বার্ষিক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলছেন ছাত্ররা নতুন দল করতে চাইছে, আমরা স্বাগত জানাই। অভ্যুত্থানের চেতনা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যদি নতুন দল হয়, ছাত্রদের একাংশ যদি দল গঠন করে, তাহলে আমরা তাদের স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। তো এটা হলো ব্যাপার। এই জন্যই কিন্তু কথা উঠছে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সম্ভবত 15ই ফেব্রুয়ারি যে তারা দলটা নতুন রাজনৈতিক দল করে তার আগেই তারা পদত্যাগ করবেন। যদিও নাহিদ ইসলাম বলেছেন যে না, তিনি বা আসিফ পদত্যাগ করছেন এমন কোন সিদ্ধান্ত তারা নেয়নি। সব মিলিয়ে একটা ধূম্রজাল হয়েছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলছেন যে ছাত্ররা নতুন দল গঠন করবে, তারা তৎপরতা চালাচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে বিষয়টা সত্য। এবং তাদের সাথে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ বা আরেকজন যিনি আছেন উপদেষ্টা মাহফুজ আলম, এই তিনজনের সংযুক্তি না থাকার কোনো কারণ আছে বলে কেউ মনে করছে না। কিন্তু কেন এটা রাগঢাক করা হচ্ছে, এটা কিন্তু সবার কাছে পরিষ্কার নয়। এবং এতে এক ধরনের অস্থিরতা, অস্বস্তি তৈরি হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। সকাল সন্ধ্যা বন্ধের ডাক দেওয়া হচ্ছে, হরতালের ডাক দেওয়া হচ্ছে, একটি অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে যে কোনো রকম গাড়ি ঘোড়া, কোনো রকম যানবাহন চলাচল হবে না, মানুষ রাস্তায় নামবে না, এরকম একটি অবরোধ আছে। এবং 18ই ফেব্রুয়ারি একটি সকাল সন্ধ্যা বন্ধের ডাক দেওয়া হচ্ছে, হরতালের ডাক দেওয়া হচ্ছে। মূলত এই কর্মসূচিতে এই মুহূর্তে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন গতকাল। এই কর্মসূচিকে ঘিরে যে বিষয়টি তুমি বলেছো, ব্যাপারটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ এখন তাদের ত্রাহি মধুসূদন অবস্থা। ঘরে ভাত নেই, রাস্তায় আইন শৃঙ্খলা নেই, তার বাচ্চাদের মানুষ শিক্ষায়তনে পাঠাতে পারছে না, সেখানে সারাদিন সারা রাত গন্ডগোল হচ্ছে, প্রশাসনের কোনো সমন্বয় নেই, মানে প্রত্যেকটি সেক্টরে একটা অরাজকতা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষই কিন্তু প্রতিবাদী হয়ে উঠছে। কখনো ছাত্ররা, কখনো শিক্ষকরা, কখনো চিকিৎসকরা, কখনো আনসাররা, এভাবে কিন্তু কখনো গার্মেন্টস শ্রমিকরা, এভাবে কিন্তু নিয়মিত আন্দোলন সংগ্রাম চলছে। তো এই সরকারের প্রতি জনগণের যে আস্থা নেই তার প্রমাণ কিন্তু বারবার আসছে। মানুষ রাস্তায় নামছে এবং যারাই নামছে তাদের পাশেই কিন্তু মানুষের সমর্থন চলে আসছে। কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটি বড় রাজনৈতিক দল, তারা যদি গণমানুষের এই দুঃসময়, এই খারাপ সময়ে পাশে না দাঁড়ায়, তাহলে তাদেরও ঘুরে দাঁড়ানোর সমস্যা। তো যে কারণে আওয়ামী লীগ এই মুহূর্তে ফিরছে আন্দোলন কর্মসূচি দিয়ে গণমানুষের পাশে দাঁড়ানোর জন্য। এবং সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, 5 আগস্টের পরে হত্যাকাণ্ড, এই অবৈধ সরকারের দুর্নীতি, ইউনূসের ট্যাক্স ফাঁকি সহ বিভিন্ন ইস্যু জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু ঘোষণা করেছেন যে এই কর্মসূচিগুলোর মাধ্যমে এই সরকারকে, শেষ ঘোষণাটি হচ্ছে এই সরকারকে উৎখাত করা। এই অবৈধ সরকারকে উৎখাত করা হচ্ছে 18 তারিখের হত্যা। এবং এই আলটিমেটামের মাধ্যমেই মূলত শেখ হাসিনা তার কর্মসূচি শুরু করলেন এবং আশা করা যায় যে এই কর্মসূচির ধারাবাহিকতায় ইউনূস সরকারের পতন ঘটিয়ে উনি। কিন্তু দাদা, এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে, নির্দেশনায় 7 নম্বর পয়েন্টটাতে আসবো, সার্ভের বিষয়টা। কিন্তু তার আগে একটা প্রশ্ন করি, এই যে এত কর্মসূচি ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, আপনি বললেন যে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে, কিন্তু ইতিমধ্যেই তো আওয়ামী লীগের সঙ্গে যারা যুক্ত বা আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা, তাদের অনেকের উপর তো চরম অত্যাচার করা হচ্ছে, কাউকে কাউকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে কিভাবে এই আন্দোলন দানা বাঁধবে? দেখো, 5 আগস্টের পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাবার পর তার দলের নেতাকর্মীরা, বিশেষ করে যারা নেতা নেতৃস্থানীয় এবং যাদের ন্যূনতম আওয়ামী লীগের ট্যাগ আছে গায়ে, এদেরকে দেশ থেকে পালাতে হয়েছে বা দেশের মধ্যে পালাতে হয়েছে। কেন? এমন নির্যাতন, নিপীড়ন বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। বাড়িতে বাড়িতে ঢুকে হত্যাকাণ্ড, নির্যাতন, রেপ, বিশেষ করে মাইনরিটি সম্প্রদায় যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে একদম, যাদের ছোট্ট করে সম্পর্ক ছিল, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেখানে গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ড তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত চলছে এবং প্রচুর নেতাকর্মীকে অ্যারেস্ট করা হয়েছে, আর মামলার সংখ্যা তো অনেক হিউজ।
সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। 4-5 মাস গৃহহারা, সবারই ঘরে স্ত্রী, সন্তান, পুত্র, সংসার, ব্যবসা বাণিজ্য, চাকরি প্রত্যেকেরই আছে। তো পালিয়ে থেকে মরার চেয়ে লড়াই করে মরা ভালো, এরকম কিন্তু একটি স্লোগান আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি। সেখান থেকেই মূলত এরা ঘুরে দাঁড়ানোর এই শপথটি নিয়েছে, এবং সেটা কিন্তু মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেটি না জেনে, দলের প্রধান হিসেবে সেটি না জেনে কিন্তু এই কর্মসূচি ঘোষণা করেনি। নেতাকর্মীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমি এর আগেও তোমার সাথে বলেছি যে প্রতিদিনই তার নেতাকর্মীদের যোগাযোগ হয়। শুধু তাই নয়, তিনি নানা বার্তাও দেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রকাশ্যে নেতাকর্মীদের কথা বলেন। হ্যাঁ, এখন প্রকাশ্যে বাংলাদেশের মধ্যেই 90% নেতাকর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের 90% নেতাকর্মী সমর্থক বাংলাদেশের মধ্যেই আছে। তো কত মানুষকে অ্যারেস্ট করবে? এই দলের সমর্থক সংখ্যা আমরা যদি ধরে নেই যে সর্বশেষ নির্বাচনে তাদের প্রায় 35% ভোট ছিল, তো 5% যদি কমেও যায়, 30% তো লোক আছে। 18 কোটি মানুষের 30% মানে কত? অ্যাভারেজ ধরো 54। তো এই 54 মানে একটা বড় সংখ্যা, 5,40,00,000। এই যে 5,40,00,000 মানুষ, এর মধ্যে যদি 2 লাখ মানুষ বাংলাদেশের মাটিতে নামতে পারে, তো এই সরকারের ভিত নড়ে যাবে। এদের তো কোনো জনসমর্থন নেই, এদের কোনো রাজনৈতিক, কিন্তু এটা খাতায় কলমের হিসেব, এটা বাস্তবায়িত হতে গেলে তো অনেকগুলো ধাপ পেরোতে হবে। কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বাংলাদেশের আওয়ামী লীগ একটি খুবই জননন্দিত রাজনৈতিক দল। হয়তো বিরোধিতার খাতিরে অনেকেই বলে থাকেন, কিন্তু বিএনপির যারা বিরোধী এমপি মন্ত্রীরা এখন কিন্তু তারা বলেন, তারা কিন্তু কখনো আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছেন না। এই সরকারের পক্ষ থেকে 2-4 বার কথা উঠেছে, কিন্তু তারা ছাত্রলীগের উপর নানা নিষেধাজ্ঞা লাগানো হয়েছিল, প্রোটেস্ট করেছে। ছাত্রলীগ তো আওয়ামী লীগের একটি পার্ট, এরকম আওয়ামী লীগের 10টা অর্গানাইজেশন আছে। তো এখানে যে বিষয়টি আলোচনার বিষয় সেটি হলো যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী, এরা কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই তৈরি হওয়া নেতাকর্মী। 1954 সালের পরে আওয়ামী লীগ যখন তৈরি হয়েছে, তখন থেকেই এই রাজনৈতিক দলটি প্রমাণ করেছে, বারবার প্রতিনিয়ত প্রমাণ করে এসছে যে এরা বিরোধী দলেই শক্তিশালী বেশি, সরকার এরা শক্তি হারায়। কারণ সরকারে গেলে প্রশাসন থাকে, আমলা থাকে, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে, কিন্তু বিরোধী দলে এরাই বড় শক্তি। এটা কিন্তু প্রতিবার 75-এর পরে দিয়েছে, সামরিক শাসনগুলোতে এরা সেই প্রমাণ দিয়েছে, খালেদা জিয়া বিরোধী আন্দোলনে সেটা দিয়েছে, বিএনপি জামাত বিরোধী আন্দোলনে। কঠোর থেকে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে আওয়ামী লীগ। কেউ কেউ বলছেন ফেব্রুয়ারিতে এই কর্মসূচি আছে, আমরা বলেছি যে না, পরোক্ষভাবে ঘোষণা না দিয়েও আওয়ামী লীগ মাঠে নেমে গেছে। এবং আমরা গত কয়েকদিন ধরে আপনাদেরকে বিভিন্ন কন্টেন্টে আমাদের নিজস্ব সোর্সে এবং বিভিন্ন মাধ্যমে পাওয়া খবর থেকেও আওয়ামী লীগের যেসব কর্মকাণ্ড চলছে সেইগুলোকে যাচাই বাছাই করে আমরা বলেছিলাম আওয়ামী লীগ খুব দ্রুত কর্মসূচিতে যাচ্ছে। কি ধরনের কর্মসূচিতে যাচ্ছে সেই সম্পর্কে আপনারা একটা ধারণা দিয়েছিল আপনাদেরকে। প্রশ্ন থেকে যায় কয়েক জায়গায়। বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং মূল এজেন্ডাই যদি বলি, সেটা দেশের অনেক বড় বড় সমস্যার চেয়ে আওয়ামী লীগকে কিভাবে সাইজ করা যায় সেটা একটা বড় এজেন্ডা কিনা। দেখেন, একটা সময় বলা হতো যে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন শুধু তার পিতার মৃত্যুর পর থেকে সেই হত্যার বদলা নিতে, সেটার জন্য যা যা করার 16 তিনি করেছেন। অনেকে আলোচনায় বলেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাইকোলজিক্যাল একটা বিষয়ে যেটা থাকতেই পারে, থাকার কথা, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সাইজ করা। সেরকম যখন হয়, এর পাশাপাশি বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তারা যেভাবে আক্রান্ত হয়েছে গত 16-17 বছর, এবং তাদের ব্রেন থেকে আসে, তাদের ব্রেন চাইল্ড যদি বলি তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা সবাই আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে প্রশাসন এবং ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারা বিএনপি, জামাতে ইসলামীকে যেভাবে ট্যাকেল দিয়েছে, পথে দাঁড়াতেই দেয়নি। এখন বাস্তবতা কি? এখন আওয়ামী লীগ বিরোধী প্রশাসন এবং অন্যান্য যারাই বিএনপি, জামাত, বৈষম্য ছাত্র আন্দোলন, তারা কি আওয়ামী লীগকে পথে দাঁড়াতে দিবে? তাহলে আওয়ামী লীগ এরকম কেন কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে হাত বাড়াতে গেল? কেন এই স্পর্ধা বা এই সাহস নিল? সেটার পেছনে কি তাদের অন্য কোনো প্ল্যানিং বা স্টাডি আছে, অথবা তারা সেরকম কিছু যাচাই বাছাই প্রস্তুতি নিয়েছে? আমরা বলবো হ্যাঁ, আমাদের কাছে যতটুকু খবর আছে তারা ইতিমধ্যেই
যেটা গোপনে এর আগে বিএনপি জামাত ইসলামী করতো, এবার সেই স্ট্র্যাটেজি আওয়ামী লীগ নিয়েছে, কাটা দিয়ে কাটা তোলার মতন। তাদের পুরো দেশের যাদের বিশ্বস্ত যারা কর্মী সমর্থক শক্তি, তাদের সাথে সরাসরি তাদের হাইকমান্ড থেকে যোগাযোগ করা হয়েছে। ইভেন দো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি নিজেও তার কর্মী সমর্থকদের সঙ্গে সরাসরি ওভার ফোন, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলেছেন বলেই তথ্য পাওয়া যায়, এবং সেখান থেকে যাচাই বাছাই করে তাদের একটি নেতাকর্মীর বড় টিম দেশব্যাপী বিভিন্ন ব্রিগেডে ভাগ করে তারা এই কর্মসূচি করতে চাচ্ছেন। হতে পারে যে ওরকম দেয়াল লিখন মোছাটা, মুখ ঢেকে কাপড় দিয়ে মুখ ঢেকে, কেক কাটতে গিয়ে কাপড় দিয়ে মুখ ঢেকে, বিভিন্ন টুকটাক যে কর্মসূচি শীতবস্ত্র দিতে গিয়ে ঢেকে, সেরকম ভাবে হলেও বিক্ষোভ, অবরোধ বা হরতাল বাস্তবায়নের জন্য, প্রতিবাদ মিছিল বাস্তবায়নের জন্য সেভাবে নিশ্চয়ই সম্ভব না। তাহলে স্ট্র্যাটেজি একটা বিএনপি জামাত ইসলামের কাছে যা পাওয়া গেছিল, ঝটিকা আন্দোলন বা ঝটিকা মিছিল, সেরকম কিছু করবে নিশ্চয়ই। অথবা আওয়ামী লীগ যেটা বলতো পেট্রোল বোমার কাহিনী বা সেই রকম ঘটনা, এমনকি আওয়ামী লীগ স্টেটিতে যাবে অনেকটা আন্ডারগ্রাউন্ড পার্টির মতো। আমরা আবারও আপনাদেরকে এর আগে জানিয়েছি, একটু রিপিট করার জন্য আওয়ামী লীগ কি ধরনের প্রোগ্রামে গেছে সেটা একটু মনে করিয়ে দিই। বিবিসি বলছে ফেব্রুয়ারিতে অবরোধ ও কঠোর হরতাল ডেকেছে আওয়ামী লীগ। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী 16 ফেব্রুয়ারি ও 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। ইজ ইট পসিবল? আমি জানি না। আওয়ামী লীগ বিরোধী রাজনীতিতে অনেক বেশি শিয়ানা, ঝানু এবং তাদের সেই কৌশল, খুব পুরনো পরীক্ষিত কৌশল, সেগুলো কি অ্যাপ্লাই হবে? বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো যান বিসর্জন দিলে পরে কোন রাজনৈতিক দল সফল হয়। আওয়ামী লীগ সেই রকম কোন স্ট্র্যাটেজিতে যাবে? হরতাল সফল করার জন্য বাংলাদেশকে একেবারেই শান্তিতে রেখে কোন দল হরতাল করেছে তা না। হরতাল অস্ত্রটি ভূতা হয়ে গেছিল আওয়ামী লীগের সরকারের সময়, তাদের কঠিন অবস্থার জন্য হরতাল বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছিল। সেই হরতাল আবার আওয়ামী লীগ বেছে নিয়েছে কেন? তারা কি সেটা বাস্তবায়ন করতে পারবে? বা বর্তমান সরকার, দুঃখিত, তারা কি সেটা বাস্তবায়ন হতে দিবে? বাস্তবতা কি বলে? যাই হোক, আমরা সেই জায়গায় যাচ্ছি। এখন বাংলাদেশের মানুষ হরতালকে কতটা গ্রহণ করবে এই প্রশ্ন থেকেই যায়। মঙ্গলবার রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এটি জানানো হয়। সেখানে আরো বলা হয়, অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে হরতাল অবরোধ, যেখানে 1 থেকে 5 ফেব্রুয়ারি আছে লিফলেট বিলি, এটা হয়তো চুপিচাপি হতে পারে। তারপর দুঃখিত 6 ফেব্রুয়ারি আছে প্রতিবাদ মিছিল ও সমাবেশ। চোখ রাখতে হবে এটা কি সম্ভব কিনা বাংলাদেশে। 10 ফেব্রুয়ারি আছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। 16 ফেব্রুয়ারি অবরোধ, সর্বাত্মক অবরোধ। দেখেন, 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল। এই কঠোর থেকে কঠোর কর্মসূচি ঠেকানোর জন্য গবেষক হওয়া লাগে না, সোজা বাংলায় বলা যায় যে বর্তমান সরকার, বৈষম্য ছাত্র, বিএনপি জামাত কঠোরের কঠোরতম অবস্থান নিবে নিঃসন্দেহে। প্রেস বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ বলছে যে শেখ হাসিনা অন্যায়ের বিরুদ্ধে হত্যা মামলা, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা এবং প্রহসনমূলক বিচার বন্ধের দাবি জানাচ্ছে দলটি। 10 নভেম্বর রাস্তার নামার ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগের আগে, তারা সেটা পারেনি। তাহলে এবার কেন সেই ঝুঁকিটা নিচ্ছে? তারা কি নিজেদেরকে নিজেরা ভূতা প্রমাণ করবে, না আরো কোনো কিছু আছে, কোন একটা প্রস্তুতি আছে? আওয়ামী লীগের নেতা কর্মীরা হঠাৎ কিরকম যেন একটু চাঙা চাঙা, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, যাদের ইন্ডিয়ায় যোগাযোগ আছে, সেগুলো আমরা অনেকেই যারা আমরা সংবাদ মাধ্যমে কাজ করি তারা এইসব আজ পাচ্ছি, গভর্নমেন্টও নিশ্চয়ই পাচ্ছে। যে জন্য গভর্নমেন্টের দিক থেকেও বলা হচ্ছে যে আওয়ামী লীগ কি করছে তার কিছু লক্ষণ দেখা যায়, তারা ফিরে আসার আপ্রাণ চেষ্টা করছে। এবং এই যে মঙ্গলবার আপনার এমন অবস্থার মধ্যে মঙ্গলবার হরতাল অবরোধ সমাবেশ বিক্ষোভের ডাক দিল আওয়ামী লীগ। ক্ষমতাচ্যুত এই দলের পক্ষ থেকে এখন যেটা এই প্রেস রিলিজে তার যে নতুন কর্মসূচি, সেখানে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে তারা চিহ্নিত করেছেন। এটাও তাদের নেতাকর্মীদেরকে চাঙা করার একটা কৌশল কিনা। তারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।